দর্শক, গত ১৭ মাসে ২টি ঘটনা এই সরকারকে সবথেকে বেশি ব্যাকফুটে নিয়ে গেছে। এই সরকারের মানবিক যে অবস্থান, সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার সবথেকে বেশি বিব্রত হয়েছে এবং সবথেকে বেশি মুশকিলে পড়েছে এই দুটো ঘটনাকে কেন্দ্র করে। আরও অনেক ঘটনা রয়েছে। এই ২টি ঘটনা সরকারের মহা সর্বনাশ করে দিয়েছে। মূলত মানবিক অবস্থানটা একেবারে নড়বড়ে করে দিয়েছে। তার একটা ঘটেছিল গত মাসে ১৮ তারিখে ওসমান হাদির মৃত্যুর পরে রাতে যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট পুড়িয়ে দেয়া হলো, সেই ঘটনা। প্রথম আলো, ডেইলি স্টারের মতো বাংলাদেশের সবথেকে বড় দুটো গণমাধ্যম পুড়িয়ে দেওয়ার পরে সরকারকে প্রচণ্ড অসহায় মনে হয়েছে। এরপরে এই যে গত শনিবারে যে ঘটনাটা ঘটল বাগেরহাটে, সাদ্দাম, ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী পুত্র মারা যাওয়ার পরে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না। এই ঘটনাটা দ্বিতীয় কোনো ঘটনা যেটা সরকারকে সবথেকে বেশি বিপদে ফেলেছে মানবিক দিক থেকে। সরকার মানবিকতা দেখাতে পারছে না, এই সরকার অমানবিক সরকার, এই কথাটা বলার সুযোগ পাচ্ছে অনেকে। অবশেষে বোধহয় সরকারের টনক নড়েছে এই ঘটনার পরে। আজকে যে ঘটনাটা ঘটল, এই ঘটনা আমার মনে হয় প্রয়োজনই হতো না সরকারের। যদি ওই দিন প্যারোলে মুক্তি, কয়েক ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়া হতো। আজকে হাইকোর্টে সেই সাদ্দাম, যে কিনা স্ত্রী পুত্রর জানাজায় অংশগ্রহণ করতে পারল না, শুধুমাত্র ২-৩ মিনিটের জন্য তাদেরকে একবার ছুঁয়ে দেখতে পারল। ভয়াবহ সেই বর্ণনা দিয়েছেন সাদ্দামের ভাই একটি অনলাইন চ্যানেলের সঙ্গে। সেই ঘটনার পরে আজকে সাদ্দামের জামিন দেয়া হয়েছে। আজকে হাইকোর্টে সাদ্দামের এই জামিন দেওয়ার ঘটনাটা দেখেছি। এর আগে অনেকগুলো মামলায় জামিন পেলেও প্রতিবারই তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে নতুন নতুন মামলায়। এবং এই ঘটনার জন্য বাগেরহাটের এসপিকে দায়ী করছেন সাদ্দামের পরিবার এবং সংশ্লিষ্টরা। আজকে সর্বশেষ যে মামলা, সেই মামলাতে জামিন দেয়া হলো। তার মানে সাদ্দাম এখন মুক্ত হবেন হয়তো, কিন্তু মুক্ত হয়ে স্ত্রী পুত্রের কবরের পাশে যে কান্নাকাটি করা ছাড়া তার আর কিছুই থাকবে না। কি বলছে গণমাধ্যম? সাথে সরকার আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে। প্যারোলের মুক্তির যে নীতিমালা, সেই নীতিমালা, পূর্বের নীতিমালা বাতিল করে দিয়েছে, নতুন নীতিমালা করেছে। তার মানে সরকারের যে সত্যি সত্যি এই ঘটনা টনক নড়িয়ে দিয়েছে, সেটা আজকে প্রমাণিত হলো। চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম স্ত্রী সন্তান হারা এবং তাদের জানাজায় অংশ নিতে না পারা, মৃত সন্তানকে একবার কোলে নিতে না পারা, কোলে নেওয়ার আহাজারি, কিন্তু তাকে কোলে নিতে না দেওয়া, হ্যান্ডকাপ না খোলা, এই অমানবিক ঘটনাগুলো সাদ্দামের ক্ষেত্রে যেটা হয়েছে, সেই ঘটনাটা বলছিলাম যে সরকারকে দ্বিতীয় কোনো ঘটনা সবথেকে বেশি বিপদে ফেলেছে। যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা দেখলাম শনিবারে। সাদ্দাম ছাত্রলীগ নেতা। এই ছাত্রলীগের ইস্যুতে সরকারকে এরকম বিপদে কিংবা এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে, এটা সরকার বোধহয় ভাবেও নি। আজকে হাইকোর্টে তার জামিন দেওয়া হলো। বিভিন্ন গণমাধ্যম এটা নিশ্চিত করছে। সমকালের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে স্ত্রী সন্তান হারানো সেই সাদ্দাম জামিন পেলেন হাইকোর্টে। স্ত্রী ও শিশু সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি JBM হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়া সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এখন দেখার বিষয় যে এই দুইজন বিচারককে আবার ফ্যাসিস্টের দোসর বলা হয় কিনা, তাদের বিরুদ্ধে মব তৈরি করা হয় কিনা। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, এর আগে সাদ্দামের ৬ মামলায় জামিন হয়েছিল, বাকি একটি মামলার শুনানি অপেক্ষায় ছিল, সেই মামলায় আজ জামিন হলো। কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে এই আদালত থেকে রুলও জারি করা হয়েছে। এটা একটা বড় ব্যাপার। ২০২৫ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন
জুয়েল হোসেন সাদ্দাম। এরপর থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন। 23 জানুয়ারি শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলায় বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে স্ত্রী কানেজ সুবর্ণা, স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং তার পাশেই শিশুর মরদেহ পাওয়া যায়। তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। সাদ্দামের ভাই তিনি একটি অনলাইন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে জেল গেটেও সাদ্দামকে সময় দেওয়া হয়েছে মাত্র 3 মিনিট। জেলার নাকি ওখানে দাঁড়িয়েছিলেন, বলেছেন 3 মিনিটের 1 সেকেন্ডও বেশি সময় দেওয়া যাবে না। এমনকি সেই সময় তার যে হ্যান্ডকাপ, সেই হ্যান্ডকাপ পর্যন্ত খোলা হয়নি। সাদ্দামের ভাই নিজে বলছেন যে তারা পুলিশ এবং জাজদের পায়ে পর্যন্ত ধরেছেন। সাদ্দাম তাদের পায়ে ধরে কান্নাকাটি করেছেন জড়িয়ে ধরে, কিন্তু কেউ কোনো কথা শোনেননি। এমনকি সাদ্দামের ভাই কৌশলে সেখানকার যে জেলের পুলিশ ছিল সেই এক কনস্টেবলকে বলেছেন, ভাই আমি 1000 টাকা দিচ্ছি, 2 মিনিটের জন্য খালি হ্যান্ডকাপটা খুলে দেন। ছেলেটাকে তো জীবনে সে কোলে নিতে পারেনি, অন্তত মৃতদেহটা একবার কোলে বুকে জড়িয়ে নেক। কিন্তু মন গলেনি তাদের। সেখানে জেলার দাঁড়িয়ে থেকে সেটা তদারকি করেছেন এবং বলেছেন 3 মিনিটের একটু বেশি সময়ও দেয়া হবে না। তাদেরকে অনুরোধ করা হয়েছে 3 মিনিট না, অন্তত 10টা মিনিট সময় দেন, কিন্তু সেটা দেয়া হয়নি। এই যে ব্যাপার, তারপরে হই হট্টগোল হয়েছে, তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাপারগুলো যেভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে, এরপরে আবার সরকারের বলতে চাওয়া যে জামিন আবেদন করা মানে প্যারোলে জামিনের আবেদনই করা হয়নি। সেই তথ্য যখন ফাঁস হয়ে গেল, সাংবাদিক জুলকারনায়ন সাহেব যখন আবেদনপত্র ফাঁস করে দিলেন এবং আজকে সাদ্দামের মামা, যিনি বাগেরহাট জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন এবং জেলা প্রশাসকের সঙ্গে নিজে দেখা করেছিলেন, জেলা প্রশাসক সেই আবেদন নিয়ে সেখানে লিখে দিয়েছিলেন জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য। সেখান থেকে জেল কর্তৃপক্ষের সঙ্গে জেলারের সঙ্গে কথা বলা হয়েছে। জেলার বলেছে যে আমার জেলে যেহেতু নেই, আমার করার কিছু নেই। তারপরে ডিসি অফিস থেকে সাদ্দামের মামাকে জেলে পাঠানো হয়েছে। জেলারকে সে যে অনুরোধ করেছে, তখন তাকে জানানো হয়েছে আমাদের কিছু করার নাই, তবে একটা ব্যবস্থা করতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি লাশ যশোর কারাগারে নিয়ে যান তাহলে সেখানে জেল গেটে দেখার ব্যবস্থা করে দিতে পারি কয়েক মিনিটের জন্য। অথচ সরকার থেকে অস্বীকার করা হয়েছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে যে কোনো আবেদনই করা হয়নি। হ্যাঁ, যশোরে আবেদন করা হয়নি, কিন্তু তারা যে জায়গার বাসিন্দা সেই জায়গার ডিসিকে আবেদন করছে, জেলারকে আবেদন করছে। ডিসি কি যশোরের ডিসিকে বলতে পারে না? কিংবা সেটা যদি প্রয়োজন হতো যশোরের ডিসিকে বলার কিংবা যশোরের জেলারকে বলার, তাহলে সেই আবেদনপত্র কি বাগেরহাট থেকে যশোরে যেতে পারতো না? কতটুকু রাস্তা বাগেরহাট থেকে যশোরে যেতে কতক্ষণ সময় লাগে? এবং ওই আবেদন তো অনলাইনেও পাঠানো যেত, মেল করেও পাঠানো যেত, কিন্তু সেই ব্যবহারগুলো যখন হয়নি তখন আবার সরকার থেকে বলা হয়েছে এরকম কোনো আবেদনই করা হয়নি। এদিকে সরকার আজকে আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের ব্যাপারটা নিশ্চিত করছে সময় টেলিভিশন, সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে কারাবন্দীদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি। অর্থাৎ পুরনো যে নীতিমালা ছিল সেই নীতিমালা বাতিল করে দিয়েছে সরকার, আজকে নতুন নীতিমালা করেছে। ঘটনা যা ঘটার সেটা তো ঘটেই গেল, এখন নীতিমালা পরিবর্তন করে আদতে কি হবে, সরকার কি বোঝাতে চাইছে? আর সাদ্দামকে অবশেষে যে জামিন দেয়া হলো, আমি জানি না যে সে সত্যি সত্যি মুক্ত হতে পারবে কিনা, নাকি জেল গেটে মুক্ত হওয়ার পরে নতুন কোনো মামলায় আবার তাকে শোন অ্যারেস্ট দেখাবেন বাগেরহাটের এসপি, যে এসপির বিরুদ্ধে এত অভিযোগ। গতকালকে আমরা দেখেছিলাম, গত রাতে এরকম একটা খবর আসতে যে বাগেরহাটের ডিসি এসপিকে হুমকি দিয়ে ফোন করা হচ্ছে। আমরা এই ব্যাপারে আজকের একটা ভিডিওতে সেই ব্যাপারের বিপক্ষে আমাদের যে মতামত সেটাও বলেছিলাম যে এই হুমকি ধামকি গালাগালি এগুলো সমাধান না। একই রকমের সংস্কৃতি যদি আমরা অব্যাহত রাখি তাহলে এই সমাজ কোনো দিন সুস্থ হবে না।
আমরা এটাও বলেছিলাম যে সেই এসপি ডিসি তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তারা নিজেরা এই কাজগুলো করছে নাকি তাদেরকে দিয়ে করানো হচ্ছে সেই বিবেচনাও তো করা উচিত। এদিকে সরকার বলছে কারাবন্দীদের প্যারোলে মুক্তির বিষয়ে নিম্নরূপ নীতিমালা প্রণয়ন করা হলো। নতুন যে নীতিমালা সেখানে বলা হচ্ছে যে সাধারণ নীতিমালা ভিআইপি ও অন্যান্য সব শ্রেণীর কয়েদি হাজতি বন্দীদের নিকট আত্মীয় যেমন বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সন্তান সন্ততি এবং আপন ভাই বোন মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হবে। সেই ক্ষেত্রে সাদ্দামের প্যারোলে মুক্তি পাওয়া তার আইনগত অধিকার ছিল, যেটা তাকে দেয়া হয়নি। ভিআইপি ও অন্যান্য সব শ্রেণীর কয়েদি হাজতি বন্দীদের নিকটাত্মীয়ের মৃত্যুর কারণ ছাড়াও কোনো আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক প্যারোলে মুক্তি দেয়া প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে নির্দিষ্ট সময়ের জন্য বন্দীকে প্যারোলে মুক্তি দেয়া যাবে। মানে শুধুমাত্র মৃত্যুর ঘটনায় যে প্যারোলে মুক্তি দেওয়া হবে তা না, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেও যদি প্যারোলের ব্যাপার প্রয়োজন হয় তাহলে দেয়া হবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি তার অসুস্থ হাজব্যান্ডের সঙ্গে হাসপাতালে দেখা করার জন্য প্যারোলে কয়েক ঘন্টার জন্য মুক্তি চেয়েছিলেন, তাকে দেয়া হয়নি। তারপরে সেই অসুস্থ হাজব্যান্ডকে হুইল চেয়ারে করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। যেদিন দীপু মনির হাজিরা ছিল, আদালতে গিয়ে কয়েক মিনিটের জন্য তাদের সাক্ষাৎ হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে সেই ক্ষেত্রে বন্দী সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবে, তাদেরকে পুলিশ পাহারায় রাখতে হবে। 3, মুক্তির সময়সীমা কোনো অবস্থায় 12 ঘন্টার বেশি হবে না, তবে সরকার ইচ্ছা করলে এর হ্রাস বৃদ্ধি করতে পারে, অর্থাৎ সময় কমাতে কিংবা বাড়াতে পারে। তার মানে হচ্ছে যে বিশেষ প্রয়োজনে 12 ঘন্টার বেশিও হতে পারে। কোনো বন্দী জেলার কোনো কেন্দ্রীয় জেলা বিশেষ কারাগার সাব জেলে অনেকগুলো নিয়ম করা হয়েছে, খুব একটা বেশি না। তবে ওই যে মূল যে নিয়ম সেটা হচ্ছে যে আত্মীয় স্বজন মানে কাদের ক্ষেত্রে এই প্যারোলটা তা পাওয়া তার অধিকার, সেখানে বলা হচ্ছে বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সন্তান সন্ততি এবং আপন ভাই বোন, এই ডেফিনেশনটা দেয়া হয়েছে। সরকার এর সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবেন। এবং এখানে এটাও বলেছে যে পূর্বের যে নীতিমালা ছিল সেই নীতিমালা আজকে থেকে বাতিল হয়ে গেল, এই নতুন নীতিমালা কার্যকর হবে। নতুন নীতিমালা আমি এখন পর্যন্ত নিশ্চিত নই পূর্বের নীতিমালা কি ছিল, সেখানে ডেফিনেশনের মধ্যে এমন ছিল কিনা যে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে না, এরকম ঘটনা থাকার কথা নয়। কারণ আমরা যে সরকারকে ফ্যাসিস্ট সরকার বলছি সেই শেখ হাসিনার সরকারের আমলেও আমরা দেখেছি যুদ্ধাপরাধীর মামলায় দণ্ডপ্রাপ্ত মৃত্যু কারাদণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামিকেও তার ছেলের জানাজায় অংশগ্রহণ করার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এবং তার হ্যান্ডকাপ পরানো অবস্থায় তাকে রাখা হয়নি, কারণ তিনি তার ছেলের জানাজায় নিজে ইমামতি করেছেন। অথচ সাদ্দামকে যখন জেল গেটে তার মৃত স্ত্রী সন্তানের দেখার ব্যবস্থা করা হয়েছিল, তার দুই হাতে এভাবে হাতকড়া বাঁধা ছিল তার ভাইয়ের ভাষ্যমতে, সেই হাতকড়া খুলে দেওয়া হয়নি। এক হাতের হাতকড়া খুলে দিলেই ছেলেটাকে 1 মিনিটের জন্য অন্তত বুকে জড়িয়ে ধরতে পারত, সেই সুযোগও দেয়া হয়নি। এবং সেই ঘটনার পরে আজকে যেভাবে টনক নড়ল বলে মনে হচ্ছে, ওই ঘটনাটা না ঘটালে সরকারের ভাবমূর্তি বোধহয় আরও বেশি উজ্জ্বল থাকতো, অক্ষুণ্ণ থাকতো। দর্শক, সব মিলে আপনার মতামত কি? এই যে সাদ্দামকে এখন প্যারোলে মুক্তি দেয়া হলো, তার জীবনটা তিনি তার ভাই বলেছেন, গতকালকেই আমি রাতে দেখছিলাম যে তিনি বারবার বলছেন আমি আর কি নিয়ে বাঁচবো, আমি কি জন্য আর বাঁচবো। তার বাঁচার অবলম্বন যে দুটো অবলম্বন ছিল সেই অবলম্বন শেষ। এখন সেই কবরের পাশে যেয়ে কান্নাকাটি ছাড়া হাই হতাশ ছাড়া তার আর কি বা করার আছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।